কিন্তু বাবাজিরা প্রভু প্রেমগানে এমনই মেতে চেয়েছিলেন যে তখনও তার মারা থামেনি। শেষে সহসা গাড়ি থামা ও লোকের গোলে চৈতন্য হলো ও পাহারাওয়ালাকে দেখে কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়লেন। এই সময় রাস্তা দিয়ে একটা নগদা মুটে ঝাঁকা কাঁধে বেকার চলে যাচ্ছিল। সেই ব্যাপার দেখে সে চমকে দাঁড়িয়ে, "পঙ্গির বাই, গাড়ি মধ্যে কেলাবতী লাগাইছেন" বলে চলে গেল। পাহারাওয়ালাকে কোলকে পরিত্যাগ করে আসতে হয়েছিল বলে সেও বাবাজিদের বিলক্ষণ লাঞ্ছনা করে পুনরায় দোকানে গিয়ে বসল। রেলওয়ে ব্যাগ হাতে একজন শহুরে নব্যবাবু অনেকক্ষণ পর্যন্ত গাড়ির অপেক্ষায় এক দোকানে বসেছিলেন। বৃষ্টিতে তার রেলওয়ে টার্মিনাসে উপস্থিত হওয়ার বিলক্ষণ ব্যাঘাত করতেছিল। এক্ষণে বাবাজিদের গাড়োয়ানের সঙ্গে ওই অবকাশে ভাড়া চুক্ত করে হুড়মুড় করে গাড়ির মধ্যে ঢুকে পড়লেন। এদিকে গাড়োয়ানরাও গাড়ি হাঁকিয়ে দিলে তল্পিদার খানিক দৌড়ে দৌড়ে শেষে গাড়ির পেছনে উঠে পড়ল। আমাদের নব্যবাবুকে একজন বিখ্যাত লোক বললেও বলা যায়। বিশেষত শহরের সন্নিকটবর্তী একটি প্রসিদ্ধ স্থলে একটি ব্রাহ্মসভা স্থাপন করে স্বয়ং তার সম্পাদক হয়েছিলেন। এই সওয়ার এই গ্রামেই একটি ভারী মাইনের চাকরি ছিল। নব্যবাবু রিফর্মড ক্লাসের টেক্কা ও সমাজের রঙের গোলাম স্বরূপ ছিলেন। দিবারাত্র সামগ্রী করতেন ও সর্বদাই ভরপুর থাকতেন। শনিবার ও রবিবার কিছু বেশি মাত্রায় কার্গো নিতেন। মধ্যে মধ্যে বানচাল হওয়ার বাকি থাকতো না। প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের ফার্নিচার ও লাইব্রেরির বই কিনতে বাবু ছুটি নিয়ে শহরে এসেছিলেন। কদিন খোঁড়া ব্রাহ্মণের সমাজেই প্রকৃতির প্রীতি ও প্রিয়কার্য সাধন করে বিলক্ষণ ব্রহ্মানন্দ লাভ করা হয়। মাতাল বাবু গাড়ির মধ্যে ঢুকে প্রথমে প্রেমানন্দ বাবাজির ভুঁড়ির উপর টলে পড়লেন, আবার ধাক্কা পেয়ে জ্ঞানানন্দের মুখের উপর পড়ে পুনরায় প্রেমানন্দের ভুঁড়িতে টলে পড়লেন। বাবাজিরা উভয়ে ততষ্ট হয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। মাতাল কোথা বসবেন তা স্থির করতে না পেরে মুসলমানদের গাজী মিয়ার ধ্বজার মতন একবার এ পাশ একবার ওপাশ করতে লাগলেন। বাবাজিরা মাতাল বাবুর সঙ্গে এক খাঁচায় পোড়া বাজ ও পায়রার মতো বাস করুন। ছড়ছড়ানি ভরপুর বোঝাইয়ে নবাবি চলুক। তল্পিতল্পারা অনবরত গাঁজা ফুঁকতে থাক। তল্পিদারেরা এদিকে বৃষ্টি থেমে যাওয়ার শহর আবার পূর্ব অনুরূপ গুলজার হয়েছে। মধ্যবস্ত গৃহস্থেরা বাজার করতে বেরিয়েছেন। সঙ্গে চাকর ও চাকরানীরা ধামা ও চাঙার নিয়ে পিছু পিছু চলেছে। চিতপুর রোডে মেঘ করলে কাদা হয়, সুতরাং কাদার জন্য পথিকদের চলবার বড়ই কষ্ট হচ্ছে। কেউ পয়নালার ওপর দিয়ে, কেউ খানার ধার দিয়ে জুতো হাতে করে কাপড় তুলে চলেছে। আলু, পাটল, ঘি, চাই, গুড় ও ঘোল ফিরিওয়ালারা চিৎকার করতে করতে যাচ্ছে। পাছে মেছুনিরা মাছের চুবড়ি মাথায় নিয়ে হাত নেড়ে হন হন করে ছুটেছে। কারু সঙ্গে মেছোর কাঁধে বড় বড় ভেটকি, মৌলবীর মতো চাপদাড়ি ও জামা জোড়া পরা চিংড়ি ভরা বাজরা ও ভার। বাজার বাজার, লালাবাবুর বাজার। পোস্তা ও কাপড়ে নটি পটি জনতায় পরিপূর্ণ। দোকানে বিবিধ সামগ্রী ক্রয় ও বিক্রয় হচ্ছে। দোকানদারেরা ব্যতিব্যস্ত, খদ্দেরদের বেজায় ভিড়। শীতলা ঠাকুরন নিয়ে ডোমের পণ্ডিত মন্দিরের সঙ্গে গান করে ভিক্ষা করছে। খঞ্জনি ও একতারা নিয়ে বসটুম ও নেড়ানেড়িরা গান করছে। 4-5 জন 3 দিবস আহার করেন নাই। বিদেশি ব্রাহ্মণকে কিছু দান করো। দাতালোক ঘুরছে নল, অনেকের মৌতাদের সময় উত্তীর্ণ হয়েছে। অন্য কোনো উপায় নাই, কিছু উপার্জন হয় নাই। মাদতওয়ালারা ধার দেওয়া বন্ধ হয়েছে। গত করল গায়ে চাদরখানিতে চলেছে, আজ আর সম্বল মাত্র নাই। ম্যাথরেরা ময়লা ফেলে এসে মদের দোকানে ঢুকে কোষে রং টানছে ও মুদ্দফারাসের সঙ্গে উভয়ের অবলম্বিত পেশার কোনটা উত্তম তারই তকরার হচ্ছে। শুনি মধ্যস্থ হয়ে কখনো মধ্যফরাসের কাজ ম্যাথরের পেশা হতে শ্রেষ্ঠ প্রতিপন্ন করে মধ্যফরাসকে সন্তুষ্ট করছেন, কখনো মেথরের পেশা শ্রেষ্ঠ বলে মানছেন। ডুলি, ডোম, কাওড়া ও দুলে বেহারারা কুরুপাণ্ডব যুদ্ধের ন্যায়
উভয় দলের সহায়তা করছে। হয়তো এমন সময় একদল ঝুমুর বা গদাইনাচ আসরে উপস্থিত হইবা মাত্র তর্কাগ্নিতে একেবারে জল দেওয়া হলো। মদের দোকান বড়ই সরগরম। শহরের দেবতারা পর্যন্ত রোজগেরে কালী ও পঞ্চনন্দ প্রসাদী পাঁঠার ভাগা নিয়ে বসেছেন। অনেক ভদ্রলোকের বাড়িতে উঠোনও বরাদ্দ করা আছে। কোথাও রসুই করা মাংসের সরবরাহ করা হয়। খদ্দের দলে মাতাল, বেনে ও বেশ্যায় 12 আনা। আজকাল পাঁঠা বড় দুষ্প্রাপ্য ও অগ্নিমূল্য হওয়ায় কোথাও কোথাও পাঁঠি পর্যন্ত বলি হয়। কোনো স্থলে পোষা বিড়াল ও কুকুর পর্যন্ত কেটে মাংসের ভাগায় মিশাল দেওয়া হয়। যে মুখে বাজারের রসুই করা মাংস অশ্লেষে চলে যায় সেটা বেড়াল কুকুর ফেলবার সামগ্রী নয়। জলচর ও খেচরের মধ্যে নৌকা ও ঘুড়ি, চতুষ্পদের মধ্যে কেবল খাট খাওয়া নাই। পাঠকগণ, অনেকক্ষণ আপনাদের প্রেমানন্দ ও জ্ঞানানন্দের গাড়ি রেলওয়ে টার্মিনাসে পৌঁছল প্রায়। দেখুন, আপনারা পাঠক বৈঠকখানায় ঘড়ি 9টা বাজিয়ে পুনরায় অবিশ্রান্ত টকাটুকু করে চলেছে। আপনারা অনিয়মিত নিয়ম অতিরিক্ত পরিশ্রম করে ক্লান্ত হন। চন্দ্র ও সূর্য অস্তাচলে আরাম করেন, কিন্তু সময় এক পরিমাণে চলেছে। ক্ষণকালের তরে অবসর অবকাশ বা আরামের উপেক্ষা বা প্রার্থনা করে না। কিন্তু হায়, আমরা কখনো কখনো এই অমূল্য সময়ের এমনই অপব্যয় করে থাকি যে শেষে ভেবে ভেবে তার জন্য কত তীব্রতর পরিতাপ সহ্য করতে হয় তার ইয়াত্তা করা যায় না। এদিকে ব্রহ্মবাবু শেষে থপ করে জ্ঞানানন্দের কোলে বসে পড়লেন। ব্রহ্মবাবুর চাপ নিয়ে জ্ঞানানন্দ মৃতপ্রায় হয়ে গুড়িসুড়ি মেরে পেনেলসই হয়ে রইলেন। বাবু সরে সামনে বসে খানিক একদৃষ্টে প্রেমানন্দের পানে চেয়ে ফিক করে হেসে রেলওয়ে ব্যাগটি পায়দানে নামিয়ে জ্ঞানানন্দের দিকে একেবারে কটাক্ষ করে নিয়ে পকেট হতে প্রেসিডেন্সি মেডিকেল হল লেবেল দেওয়া একটি ফাইল বার করে শিশির সমুদায় আরেকটুকু গলায় ঢেলে নিয়ে খানিক মুখ বিকৃত করে রুমালে মুখ মুছে ফের জেব হাতে 2 ডুমো সুপারি বার করে চিবুতে লাগলেন। প্রেমানন্দ ও জ্ঞানানন্দ ব্রহ্মবাবুর গাড়িতে ওঠাতেই বড় বিরক্ত হয়েছিলেন এবং উভয়ে আড়ষ্ট হয়ে তার আপাদমস্তক নিরীক্ষণ করতেছিলেন। কারণ বাবু একটি কালো বনাতের পেন্ট্রন ও চাপকান পরা ছিল, তারপর একটা নাল মেরিনোর চায়না কোট এবং মাথায় একটা বিভোর হেয়ারের চাঙ্গা কাটা ট্যাসেল লাগানো ক্যাটিক্রিস্ট ও ক্যাপ ও গলায় লাল ও হলদে রঙের জাল বোনা কমফোর্টার। হাতে একটি কার্পেটের ব্যাগ ও একটি বিলেতি ওকের গাঁট বার করা কেঁদো কোৎকা। তদ্ভিন্ন বাবুর সঙ্গে একটি ওয়াচ ছিল, তার নিদর্শন স্বরূপ একটি চাবি ও 2টি সিল চুলের গার্ড চেনে ঝুলছে। হাতের আঙুলে একটি আংটিও পরা ছিল। জ্ঞানানন্দ ঠাউরে ঠাউরে দেখলেন যে সেটির উপরে ওং তৎসৎ খোদাই করা রয়েছে। ব্রহ্মবাবু আরেকের ঝাঁঝ সামলে প্রেসিডেন্সি ডাক্তারখানার লেবেল মারা ফাইলটা গাড়ি হতে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে দেখলেন প্রেমানন্দ জ্ঞানানন্দ এক দৃষ্টে তার আপাদমস্তক নিরীক্ষণ করে চলেছেন। সুতরাং কিঞ্চিত অপ্রস্তুত হয়ে একটু মুচকে হেসে জ্ঞানানন্দকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার নাম? জ্ঞানানন্দ বাবুকে তার দিকে ফিরে কথা করার উদ্যম দেখেই শঙ্কিত হয়েছিলেন। এখন প্রথম একবার অ্যাক্টিভ নস্য নিলেন, শামুকটা বার 2-4 ঠুকলেন, শেষে অতি কষ্টে, আমার নাম পুঁচো করছেন, আমার নাম শ্রী জ্ঞানানন্দ দাস দেব, নিবাস শ্রীপাঠ কুমারনগর। মাতালবাবু নাম শুনে পুনরায় একটু মুচকে হেসে পুনরায় জিজ্ঞাসা করলেন, দেব বাবাজির গমন কোথায় হবে? জ্ঞানানন্দ এই কথার কি উত্তর দেবেন তা স্থির করতে না পেরে প্রেমানন্দের মুখ চেয়ে রইলেন। প্রেমানন্দ জ্ঞানানন্দ হতে চালাক, চুস্ত ও ধরিবাজ লোক এবং অনেক স্থলে পোড় খাওয়া হয়েছে। সুতরাং এই অবসরে তিনি বললেন, বাবু, আমরা দুইজনে গোসাই গোবিন্দ মানুষ, ইচ্ছা বারাণসী দর্শন করে বৃন্দাবন যাব। বাবুর নাম? মাতালবাবু পুনরায় কিঞ্চিত হাসলেন ও পকেট হতে 2 ডুমো সুপারি মুখে দিয়ে বললেন, আমার নাম কৈলাস মোহন, বাড়ি এখানে, কর্মস্থানে যাওয়া হচ্ছে।
প্রেমানন্দ বাবুর নাম শুনে কিঞ্চিত গম্ভীর ভাব ধারণ করে বললেন, ভালো, ভালো, উত্তম। রামবাবু পুনরায় জিজ্ঞাসা করলেন, দেব বাবাজি কি আপনার ভ্রাতা? এতে প্রেমানন্দ বললেন, হ্যাঁ বাপু, এক প্রকার ভ্রাতা বললেও বলা যায়। বিশেষত সহধর্মী আরও জ্ঞানানন্দ ভায়া বিখ্যাত বংশীয়। পূজ্যপাদ জয়দেব গোস্বামী ওনার পূর্ব পিতামহ। মাতালবাবু এই কথায় ফিক করে হাসলেন এবং প্রেমানন্দকে জিজ্ঞাসা করলেন, উনি তো জয়দেবের বংশ, প্রভু কার বংশ? বোধহয় নিতাই চৈতন্যের স্ববংশীয় হবেন। এ কথায় রহস্য বিবেচনায় প্রেমানন্দ চুপ করে গো হয়ে বসে রইলেন। মনে মনে যে যার পর নাই বিরক্ত হয়েছিলেন, তা তার মুখ দেখে ব্রহ্মবাবু জানতে পেরে অপ্রস্তুত হওয়ার পরিবর্তে বরং মনে মনে আহ্লাদিত হয়ে বাবাজিদের যথাসাধ্য বিরক্ত করতে কৃত নিশ্চিত হয়ে প্রেমানন্দের দিকে ফিরে বললেন, প্রভু, দিব্যি সেজেছেন। সহসা আপনাকে দেখে আমার মনে হচ্ছে যেন কোথাও যাত্রা হবে। আপনারা সেজে গুজে চলেছেন। প্রভু, একটি গান করুন দেখি। মধ্যে আপনাদের তানের ধমকে তো একবারে রাস্তা মহামারী ব্যাপার হয়ে উঠেছিল। দেখা যাক আবার কি হয়। শুনেছি প্রভু সাক্ষাৎ আছেন। প্রেমানন্দের সঙ্গে বাবুর এই প্রকার যত কথাবার্তা হচ্ছে, জ্ঞানানন্দ ততই ভয় পাচ্ছেন এবং মধ্যে মধ্যে গাড়ির পার্শ্ব দিয়ে দেখছেন রেলওয়ে টার্মিনাস কত দূর। শীঘ্র পৌঁছালে উভয়েরই এক ভয়ানক ব্যালিকের হাত হতে পরিত্রাণ হয়। এদিকে ব্রাহ্মবাবুর কথায় প্রেমানন্দ বড় শঙ্কিত হতে লাগলেন। ছেলেবেলা তার মাতাল ঘোড়া ও সাহেবদের ওপর বিজাতীয় ভয় ও ঘৃণা ছিল। তিনি অনেকবার মাতালদের ভয়ানক অত্যাচারের গল্প শুনেছিলেন। একবার একজন মাতালবাবু তার হরিমন্দিরটি জিপ দিয়ে চেটে নিয়েছিল ও কিছুদিন হলো তার এক প্রিয় শিষ্য একটি ভেটো ঘোড়ায় নাথিতে অসময়ে প্রাণ ত্যাগ করে। সুতরাং অতি বিনীতভাবে বললেন, বাবু, আমরা গোসাই গোবিন্দ লোক, সঙ্গীতেরই আমরা কি দাদারি? তবে প্রেম সে কহো রাধা বিনোদ ভরি হরি ভক্তির ভক্তের প্রেমের, তারই প্রেমে দুটো সংকীর্তন করে মনকে শান্ত করি। ক্রমে ব্রহ্মবাবু সেই ক্ষণমাত্র সেবিত আর্ঘের তেজ অনুভব করতে লাগলেন। গাড়িটি দুলতে লাগলো, চক্ষু দুটি পাকলো হয়ে জীব কথঞ্চিত আড়ষ্ট হতে লাগলো। অনেকক্ষণের পর, ঠিক বলেছ বাপ, ঠিক বলেছ বলে গাড়ির গদি ঠেস দিয়ে হেলিয়ে পড়লেন এবং খানিকক্ষণ এই অবস্থায় থেকে পুনরায় উঠে প্রেমানন্দের দিকে ওত করে ঝুলতে লাগলেন এবং শেষ তার হাতটি ধরে বললেন, বাবাজি, আমরা ইয়ার লোক, প্রাণ গড়ের মাঠের মতো খোলা। শোনো, একটা গাই, আমিও বিস্তর ঢপের গীত জানি। প্রভুর সেবাদাসী আছে তো? বলে, হ্যাঁ। এসে ঢোলে জ্ঞানানন্দের মুখের ওপর পড়ে হাত নেড়ে চিৎকার করে এই গান ধরলেন, চায় মন চিরদিন পুজিতে সেই পুতুলে, রঙ চঙে চাক চাকে সাধে কি ছেলে ভুলে, রঙ ঢাক রঙ অভুরে চিকিমিকি করে, তাই সোনালি রূপালি চুমুকি বসানো আলো ধরে, আল্লাধে পেল্লাধে কেলে তামাকে বুড়ো পেলে, কও কেমনে রহিব খেলা ঘর কিসে চলে, চিরপরিচিত প্রণয় সহজে কি ভগ্ন হয়, থেকে থেকে মন চায় চোরা সিংকি পাটের চুলে, শর্মার সাহস বড় ভূতের নামে জড় সড়, ঘরে আছেন গুণবতী গঙ্গা জলে গোবর জলে, গঙ্গা জলে গোবর গুলে। সঙ্গীত শেষ হবার পূর্বেই কেরাঞ্চি রেলওয়ে টার্মিনাস উপস্থিত হলো। ব্রাহ্মবাবু টলতে টলতে গাড়ি থামবার পূর্বেই প্রেমানন্দের নাকটা খামচে নিয়ে ও জ্ঞানানন্দের চুলগুলো ধরে গাড়ি হতে তড়াক করে লাফিয়ে পড়লেন। আজ
আরমানি ঘাট লোকারণ্য, গাড়ি পালকির যেরূপ ভিড়, লোকেরও সেইরূপ রন্না। বাবাজিরা এই ভিড়ের মধ্যে অতি কষ্টে গাড়ি হতে অবতীর্ণ হলেন। তল্পিদার, ছড়িদার, ঝেবাদ ও শিষ্যেরা পরস্পরের পদনুরূপ প্রসেশন বেঁধে প্রভুদ্বয়কে মধ্যে করে শ্রেণী নিয়ে চললেন। জ্ঞানানন্দ ও প্রেমানন্দ দুজনে পরস্পর হাত ধরাধরি করে হেলতে দুলতে যাওয়ার বোধ করতে লাগলো, যেন একটা আরশোলা ও কাঁচপোকা একত্র হয়ে চলেছে। ঠুনঠান ঠান টুনটান টান করে রেলওয়ে, স্টিম, ফেরি ও ময়ূরপঙ্খীর ছাড়ার সংকেত ঘণ্টা বাজাচ্ছে। থার্ড ক্লাস বুকিং অফিসে লোকের ঠেল মেরেছে, রেলওয়ের চাবরাছিরা সব বেদ মারছে, ধাক্কা দিচ্ছে ও গুঁতো লাগাচ্ছে, তথাপি নিবৃত্তি নাই। মশাই, শ্রীরামপুর, বালি বালি, বর্ধমান মশাই, আমার বর্ধমানেরটা দিন না, শব্দ উঠছে। চারিদিকে কাঠের বেড়া ঘেরা বুকিং ক্লার্ক সন্ধ্যা পুজোয় অবসর মতো ঝোপ বুঝে কোপ ফেলেছেন। কারো টাকা নিয়ে 4 আনার টিকিট ও দোয়ানি দেওয়া হচ্ছে, বাকি চাওয়া মাত্র চাপড়াও ও নিকালো। কারো শ্রীরামপুরের দাম নিয়ে বালির টিকিট বেরোচ্ছে, কেউ টিকিটের দাম দিয়ে 10 মিনিট চিৎকার করে যাচ্ছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ মাত্র নাই। কমফর্টার মাথায় জড়িয়ে ছড়াক ছড়াক করে কেবল টিকিটে নম্বর দেবার কল নাড়ছেন, শীষ দিচ্ছেন, ওপরই পয়সা পকেটে ফেলছেন। পায়খানার কাটা দরজার মতো খুদে জানলাটুকুতে অনেক হুজুরের মুখ দেখতে পাচ্ছে না যে কথা কয়ে আপনার কাজ নয়। যদি চিৎকার করে ক্লার্ক বাবুর চিত্তাকর্ষণ করতে চেষ্টা করে, তখনই রেলওয়ে পুলিশের পাহারাওয়ালারা ও জমাদারেরা গলা টিপে তাড়িয়ে দেবে। এদিকে সেকেন্ড ক্লাস ও গুডস ও লগেজ ডিপার্টমেন্টও এই প্রকার গোল, সেখানেও ক্লার্ক বাবুরের কত এই প্রকার, কিন্তু এত নয়। ফার্স্ট ক্লাস সাহেব ও বিবির স্থল, সেখানে টু শব্দটি নাই। ক্লার্ক রিক্ত হস্তে টিকিট বেচতে আসেন এবং সেই মুখেই ফিরে যান। পান ও তামাকের পয়সাও বিলক্ষণ অপ্রতুল থাকে। বাবাজিরা নটবর বেশে থার্ড ক্লাস বুকিং অফিসে নিকট যাচ্ছেন, এমন সময় টুনটান টুনটান সবে ঘন্টা বেজে উঠল। ফোঁস ফোঁস করে স্টিম ছাড়তে লাগলো। লোকেরা রল্লা বেঁধে জেটি নিয়ে স্টিমারে উঠতে লাগলো। জলদি জলদি করো, জলদি চলো শব্দে রেলওয়ে পুলিশের লোকেরা হাঁকতে লাগলো। বাবাজিরা অতি কষ্টে সেই ভিড়ের মধ্যে ঢুকে টিকিট চাইলেন। বুকিং ক্লার্ক বাবাজিদের চেহারা দেখে ফিক ফিক হেসে হাত বাড়িয়ে টাকা চেয়ে নিয়ে টিকিট কাটতে লাগলেন। এদিকে ঝাপ ঝাপ শব্দে স্টিমারের হুইল ঘুরে ছেড়ে দিলে, এদিকে প্রেমানন্দ মশাই টিকিটগুলি শীঘ্র দিন, স্টিম খুললো, স্টিম চললো বলে চিৎকার করতে লাগলেন। কিন্তু কাটা কপাটের হুজুরের ভ্রুক্ষেপ নেই। শীষ দিয়ে মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ ওই বিদেশে গান ধরলেন। মশাই শুনছেন কি? স্টিম খুলে গেল, এরপর গাড়ি পাওয়া ভার হবে। কি অত্যাচার মশাই! ক্লার্ক আরো থামো না ঠাকুর বলে এক দাওয়াড়ি দিয়ে খানিক পর কাটা দরজার হাত দিয়ে হাত বাড়িয়ে টিকিটগুলি নিয়ে দরজা বন্ধ করে পুনরায় ইচ্ছা হয় যে উহার করে প্রাণ সোপে হই গে দাসী মদন আগুন। মশাই, বাকি পয়সা দিন বলি দরজা দিলেন যে, কে কার কথায় কে ভ্রুক্ষেপ করে। জমাদার ভিড় সাফ করো, নিকালো বলে ক্লার্ক সেই কাঠগড়ার ভিতর থেকে চেঁচিয়ে উঠলেন। রেল পুলিশের পাহারাওয়ালারা ধাক্কা দিয়ে বাবাজিদের দলবল সমেত টার্মিনাস হতে বার করে দিলেন। প্রেমানন্দ মনে মনে বড়ই রাগত হয়ে মধ্যে ফিরে গিয়ে বুকিং অফিসের দিকে চাইতে লাগলেন। এদিকে ক্লার্ক কাটা দরজার ফাটল দিয়ে মদন আগুনের শেষটুকু গাইতে উঁকি মারতে লাগলেন।